হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের এই ক্লাসটিতে আমরা ইংলিশ গ্রামারের খুব ইম্পর্টেন্ট একটা টপিক ন্যারেশন নিয়ে আলোচনা করব। ন্যারেশন লেন্দি টপিক এবং খুব ইম্পর্টেন্ট টপিক। তো কিন্তু ন্যারেশনটাকে যদি তুমি রুলস অর্থাৎ নিয়ম মুখস্থ করে যদি ন্যারেশন শিখতে যাও তাহলে প্রচন্ড কঠিন বলে তোমার কাছে মনে হবে। আর এত রুলস রয়েছে যেগুলোকে একবারে মুখস্থ রাখাটাই টাফ ব্যাপার। আবার কষ্ট করে তুমি যদি মুখস্থ করো তাহলে ভুলে যেতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। মানে যত কষ্ট করে তুমি মুখস্থ করবে তার চেয়ে অনেক সহজ ভাবে তুমি ভুলে যাবে সেগুলো। আর একটা কথা, ধরো কষ্ট করে তুমি 100% মানে যত নিয়ম আছে সব মুখস্থ করলে এবং অ্যাপ্লাই করাও শিখে গেলে যে কি করে সেগুলোকে সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার সময় অ্যাপ্লাই করতে হয়, বেশ ভালো কথা। তারপরেও আমি বলছি 100% ন্যারেশন চেঞ্জ তুমি ঠিক করতে পারবে না। তাহলে কি উপায় আছে যে আমরা সহজে ন্যারেশনটাকে শিখতে পারি এবং 100% কেস আমরা ঠিক করতে পারি? সেটা হচ্ছে ন্যারেশন করার সময় আমরা রুলসটাকে নিজেই তৈরি করব। তাহলে রুলসটাকে যদি নিজেই তৈরি করি লজিক্যাল ওয়েতে, মিনিং এর উপর বেস করে, তাহলে কি হবে, সেই রুলসটা তোমার রক্তে মাংসের সাথে মিশে যাবে, যেটা তুমি ইচ্ছা করলেও ভুলতে পারবে না। আর ঠিক এভাবেই আমরা ন্যারেশনটাকে আজকে শিখবো। সম্পূর্ণ নতুন একটা অ্যাপ্রোচে আমরা ন্যারেশন শিখবো, কথা দিচ্ছি। তবে একটা রিকোয়েস্ট আছে, আমার ক্লাসটা একটু লেন্দি হবে, কেননা আমি এটা বিশ্বাসই করি না যে 20, 25, 30 মিনিট একটা ক্লাসে সমস্ত ন্যারেশন শেষ করে দিলাম একটু একটু করে, তাতে করে কিছুই শেখা হয় না। তো আমার ক্লাসগুলো একটু লেন্দি হবে, গোটাটা শুনতে হবে এবং নোট ডাউন করতে হবে। এরপরে যদি তুমি শিখতে না পারো ন্যারেশন, তাহলে কমেন্ট বক্সে এসে যা খুশি কমেন্ট করো। কিন্তু আর একটা উল্টো কথাও রয়েছে, যদি তোমার ক্লাসটি ভালো লাগে এবং যদি তুমি ন্যারেশনটা খুব সহজে এবং নতুন একটা অ্যাপ্রোচে শিখতে পারো, তাহলে কিন্তু তোমার বন্ধুদেরকে এই এই ক্লাসটি শেয়ার করবে, লাইক করবে, তুমি নিজে লাইক করবে, বন্ধুদেরকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। কেননা আমার এই চ্যানেলটি একেবারেই নতুন, তোমরা যদি একটু সহযোগিতা না করো তাহলে আমি নিজেও উৎসাহ হারিয়ে ফেলি। ঠিক আছে, তাহলে চলো শুরু করা যাক ন্যারেশন। তো ন্যারেশন মানে হচ্ছে উক্তি, এবং ন্যারেশনকে দুভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ, একটা ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ন্যারেশন মানে প্রত্যক্ষ উক্তি, ইনডাইরেক্ট ন্যারেশন মানে পরোক্ষ উক্তি। তা প্রত্যক্ষ উক্তি বা ডাইরেক্ট স্পিচ মানেই হচ্ছে, এখানে যেমন এক্সাম্পল রয়েছে, মাই ফ্রেন্ড সেইস আই এম ইল, আমার বন্ধু বলে আমি অসুস্থ। তাহলে এই যে আমি অসুস্থ, এই কথাটা কার? আমার বন্ধুর কথা। আর আমার বন্ধু হচ্ছে বক্তা বা স্পিকার। তাহলে স্পিকার বা বক্তা হুবহু যেটা বলে সেটাই হচ্ছে আমরা বলি তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন। কারণ ডাইরেক্ট স্পিকারের মুখ থেকে এটা আসে, সেজন্য একে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলা হয়। এটি সবসময় কি হয়, ইনভার্টেড, উল্টো কমা, উল্টো দিকে কমা, ইনভার্টেড মানে উল্টো, উল্টো কমার মধ্যে বা ইনভার্টেড কমার মধ্যে এটা থাকে, বা এটাকে বলা হয় কোট করা, উইদিন কোটেশন, কোটেশনের মধ্যে, এটাকে কোটেশন বলে, কোটেশনের মধ্যে এটি থাকে। এবার ডাইরেক্ট ন্যারেশনের আবার দুটো পার্ট। এখানে দেখো মাই ফ্রেন্ড সেইজ, এই যে সেইজ ভার্বটা আছে অর্থাৎ ইনভার্টেড কমার আগে বা বাইরে যে ভার্বটি রয়েছে এটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। আর ইনভার্টেড কমার ভেতরে যে কথাটি রয়েছে সেটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে এই হলো ডাইরেক্ট ন্যারেশন। এবার ধরো তুমি এই কথাটাকে শুনলে, তোমার বন্ধুর কথা, আমি অসুস্থ, তোমার বন্ধু তোমার সামনে বলল আমি অসুস্থ। তারপরে তোমার সেকেন্ড কোনো বন্ধু আসলো, তাকে তুমি এই কথাটাকেই, তোমার বন্ধু যা বলেছে সেটাকে তুমি তোমার সেকেন্ড কোনো বন্ধুকে বা অপর কোনো বন্ধুকে তুমি বলবে। তো তুমি তখন কি বলবে? বলবে আমার বন্ধু, বা যে কোনো নামও হতে পারে সেটা, আমার বন্ধু বলে যে সে অসুস্থ, এটা বলবে? নিশ্চয়ই বলবে না আমার বন্ধু বলে আমি অসুস্থ। তাহলে কি হবে, মিনিংটা বিকৃত হয়ে গেল। তাহলে তোমার বন্ধু বুঝবে যে, তোমার বন্ধু বলে যে তুমি অসুস্থ, আমি মানে তো তুমি, তুমি বলছো তা আমি মানে তুমি, সেটা তো না। কে অসুস্থ? না তোমার বন্ধু অসুস্থ। তাহলে তোমার বন্ধু বলে যে তোমার বন্ধু অসুস্থ। তো তোমার বন্ধু দুইবার না বলে তুমি কি বলবে, যে আমার বন্ধু বলে যে সে অসুস্থ।
তাই তো? তাহলে এখানে দেখো তাই লিখে আছে, মাই ফ্রেন্ড সেইজ দ্যাট হি ইজ ইল, আমার বন্ধু বলে যে সে অসুস্থ। তাহলে কি হলো, এই যে তোমার বন্ধু যেটা বলেছিল সেই কথাটাকে তুমি অন্য কোনো ব্যক্তির কাছে গিয়ে রিপোর্ট করলে, বা অন্য কোনো ব্যক্তিকে গিয়ে তুমি বললে কিভাবে, আমার বন্ধু বলে যে সে অসুস্থ। আইটা কিন্তু তাহলে দেখো কি হয়ে গেল, এখানে ছিল আই, এখানে হয়ে গেল হি, মিনিংটাকে ঠিক রাখার জন্য। আর বলে যে কথাটা যেহেতু আসছে সেই জন্য ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে দ্যাট হলো, এবং ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট কেন হলো, কেননা যে ধরনের সেন্টেন্সই থাকুক ইনভার্ট কমা উঠে গিয়ে এখানে ফুল স্টপ হবে এবং সেটা স্টেটমেন্ট হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তো তোমরা বোর্ডে 5টি সেন্টেন্স বা 5টি ডাইরেক্ট ন্যারেশন দেখতে পাচ্ছ। এই 5টি ডাইরেক্ট ন্যারেশনকে আমরা এখন কি করব না ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব। কিভাবে? এমন ভাবে যে আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করব তখন রুলসটাকে আমরা নিজেই তৈরি করব, তাই তো? চলো, প্রথমে রয়েছে হি সেইজ, সে বলে, আই এম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। তার আমি একটা চিঠি লিখছি, এটা কার কথা? তার কথা, হি মানে সে বলে। তাহলে এই কথাটা তুমি যখন শুনে অন্য কাউকে বলবে তখন তুমি কি বলবে? সে বলে যে সে একটা চিঠি লিখছে। কেননা এই আইটা কে? এই আইটা হচ্ছে হি, সেই জন্য এই আইটা কি হয়ে গেল? হি হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? হি সেইজ দ্যাট হি is writing a letter. তাহলে দেখো কি কি এখানে কি কি চেঞ্জ আসলো, যেটা চেঞ্জ আসছে সেটাই হচ্ছে রুলস। প্রথমে দেখো ইনভার্টেড কমা উঠে গেল, উঠে গিয়ে তার পরিবর্তে কি বসলো? ইনভার্টেড কমা উঠে গিয়ে তার পরিবর্তে দ্যাট বসলো। কেন বসলো? এখানে আমরা সে বলে যে মানেই তো দ্যাট, সেই কারণে ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসলো। আর কি হলো? এই আই প্রোনাউন যেটা সেটা চেঞ্জ হয়ে হি হলো। কেন হলো? কেননা এই আইটা আসলে হি, সেই জন্য আমরা যখন অন্য কাউকে বলবো যদি আই বলি তাহলে তো আমাকে বুঝবে, আমি তো না, সে একটা চিঠি লিখছে, সেই কারণে আইটা হয়ে গেল হি। আর আইয়ের পরে এম হয় তো হি এর পরে ইজ হয়েছে, তারপরে যা আছে অ্যাজ ইট ইজ রয়ে গেছে। তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো, হি উইল সে আই এম রাইটিং এ লেটার, সে বলবে আমি একটা চিঠি লিখছি। তাহলে এইটা তুমি শুনে, তুমি এই কথাটাকে শুনলে, সে হি মানে সে কোন একজন ব্যক্তি, শুনে অন্য কাউকে তুমি কিভাবে ন্যারেট করবে, কিভাবে বলবে, কিভাবে রিপোর্ট করবে? তাহলে সে বলবে যে সে একটা চিঠি লিখছে, এটাই বলবে তুমি। তাহলে যেটা তুমি বললে সেটাকে ইংরেজিতে লেখো, তাহলেই হয়ে গেল। তাহলে এটা হবে ইনডাইরেক্ট ন্যারেশন কি হবে? হি উইল সে, হি উইল সে, সে বলবে যে দ্যাট, আবার কি হলো? ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে সবসময় ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, এটা হচ্ছে রুলস। তো আমরা নিজেই তৈরি করলাম। তো হি উইল সে দ্যাট, সে একটা চিঠি লিখছে, তাহলে হি ইজ রাইটিং আ লেটার। এখানে দেখো তোমরা একটা লক্ষণীয় বিষয়, যে এই দুটো সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব, অর্থাৎ এই দুটো ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টিং ভার্ব সেইজ এবং উইল সে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। সেই কারণে তোমরা দেখো আমরা যখন ইনডাইরেক্ট ন্যারেশন করলাম তখন রিপোর্টেড স্পিচের যে টেন্স ডাইরেক্ট ন্যারেশনে ছিল, সেই একই টেন্স কিন্তু আমাদের আনসার বা ইনডাইরেক্ট ন্যারেশনে রয়ে গেল, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন হলো না। তার মানে আমরা আরেকটা রুলস কি শিখলাম, যে না, যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স, প্রেজেন্টের যে কোনো, প্রেজেন্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট ইনডিফিনিট হোক, যেই প্রেজেন্টই হোক, প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স থাকে, তাহলে কিন্তু আমরা যখন ন্যারেশন চেঞ্জ করব তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে, ডাইরেক্ট ন্যারেশনে যেই টেন্স থাকবে ইনডাইরেক্ট ন্যারেশনেও কিন্তু সেই টেন্সই আমাদেরকে রাখতে হবে। ডাইরেক্ট ন্যারেশনে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, ইনডাইরেক্ট ন্যারেশনেও দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে। তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না যদি রিপোর্টিং পিস আর রিপোর্টিং ভার্ব সেইজ
এবং উইলসে তার মানে প্রেজেন্টে এবং ফিউচারে থাকে। তাহলে এখন প্রশ্ন, তাহলে পাস্টে থাকলে কি হবে? তাহলে পাস্টে থাকলে সাধারণ নিয়ম, পাস্টে যদি রিপোর্টিং ভার্ব থাকে তাহলে আমরা যখন ইনডাইরেক্ট নারেশন করব তখন তোমার ডাইরেক্ট নারেশনের রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকবে সেটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে সেটাও তো রুলস। এবার আমরা বলেছি রুলস আমরা তৈরি করব, চলো আমরা তৈরি করি। দেখো, হি সেইড, সে বলেছিল, আই অ্যাম রাইটিং দিস লেটার। তা সে বলেছিল মানে ধরো 3 দিন আগে বলেছিল। 3 দিন আগের বলা কথা যদি তুমি আজকের ডেটে বলো তাহলে তুমি বলবে সে বলেছিল। তারপরে তার কথাটা হুবহু লিখলে, সে একটা চিঠি লিখছে, হুবহু লিখলে। এইবার তার মানে 3 দিন আগে বলা কথা, তখন সে বলছে আমি একটা চিঠি লিখছি। 3 দিন পরে তুমি আজকে সেই কথাটাকে অন্য কারোর কাছে গিয়ে বলবে, তাহলে কি তুমি বলবে সে বলেছিল যে সে একটা চিঠি লিখছে? তাহলে কি হলো? ব্যাপারটা হলো সে বলেছিল যে সে একটা চিঠি লিখছে মানে এখন লিখছে চিঠি। তো চিঠি তো এখন লিখছে না, চিঠি তো 3 দিন আগে সে লিখছিল, সেই কথাটা বলছে যে আমি একটা চিঠি লিখছি, সেটা 3 দিন আগের ঘটনা। তাহলে তুমি মিনিংটাকে ঠিক রাখার জন্য কি বলবে? যে সে বলেছিল যে সে একটা চিঠি লিখছিল, তাই তো? যেহেতু 3 দিন আগে, তাহলে লিখছে আর বলতে পারবো না, লিখছিল। তাহলে আমরা কি লিখবো? হি সেড, ইনভার্টেড কমা উঠে গিয়ে সে বলল যে, তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো, সে লিখছিল। তাহলে হি ওয়াজ রাইটিং, দিস লেটার। আচ্ছা, এখানে আর একটা জিনিস দেখো, আমি ইচ্ছা করি দুটো জিনিস চেঞ্জ করেছি, দিস আর নাও দিয়েছি। আই এম রাইটিং দিস লেটার নাও, আমি লিখছি এই চিঠিটি এখন। এটা হচ্ছে 3 দিন আগের কথা। এখন যদি তুমি কাউকে ওই কথাটা বলতে যাও বা ন্যারেট করতে যাও বা রিপোর্ট করতে যাও, তুমি কি বলবে? সে বলেছিল যে সে লিখছিল ওই চিঠিটি তখন। কেননা যখন চিঠি লিখছিল সেই চিঠিটা তো অন্য জায়গায় লিখছে, তাহলে এই চিঠি বললে তো এখানে চিঠিটা আছে এরকম বোঝাবে। তো তোমার সামনে তো চিঠি নেই, সেজন্য তুমি দিস লেটার বলতে পারবে না, এই চিঠি বলতে পারবে না। তাহলে দিস চেঞ্জ হয়ে দ্যাট হয়ে গেল, দ্যাট লেটার। আর এখন লিখছে মানে 3 দিন আগে বলছে এখন লিখছি। 3 দিন পরে বা 2 দিন পরে যদি তুমি এই কথাটা কাউকে বলো, তাহলে তারা এখন বলা যাবে না। এখন বললে সেই সময়, তুমি যখন বলছো সেই সময়কে বুঝাবে, তা তো না, তুমি আগের সময়কে বোঝাতে চাচ্ছ। তাই তুমি বলবে যে সে ওই চিঠিটি লিখছিল তখন। এখন আর বলা যাবে না তখন, কেননা ওটা অতীত হয়ে গেছে। সেই জন্য কি হয়? দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়। তাহলে এটার মুখস্থ করার কোনো ব্যাপার নেই, তোমরা বুঝে গেলে কেন দিস থাকলে দ্যাট হয় আর নাও থাকলে দেন হয়। তাহলে সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং, দিস থাকলে দ্যাট হয়ে গেল, সে লিখছিল ওই চিঠিটি, লেটার তখন লিখছিল, দেন। তাহলে নাও থাকলে নাওটা হয়ে গেল দেন, আর দিসটা হয়ে গেল দ্যাট। এই ছোট ছোট নিয়ম। এবং এই যে চেঞ্জটা হলো, দিস হলো দ্যাট এবং নাও দেন, এটা একমাত্র রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকবে তখনই কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে, এটা মনে রাখবে। এবার দেখো, এখানেও রিপোর্টিং ভার্ব পাস্ট রয়েছে, কিন্তু আমরা যদি আগের নিয়ম অনুসারেই করি তাহলে আমরা কি বলবো বলতো? দ্য টিচার সেইড, শিক্ষক বলেছিল মানুষ হয় মরণশীল। আর আমরা তাহলে আগের নিয়ম অনুসারে যদি করি আর কি, মানে জাস্ট রুলসে বেঁধে যদি আমরা করার চেষ্টা করি, তাহলে কি ধরনের মিস্টেক হয় তোমরা বুঝতেই পারবে। তাহলে টিচার বলেছিল যে, টিচার সেইড দ্যাট ম্যান ইজ, তাহলে ওয়াজ হয়ে যাবে। মানুষ ছিল, ম্যান ওয়াজ মর্টাল, মানুষ ছিল মরণশীল। ম্যান ইজ মর্টাল মানে মানুষ হয় মরণশীল। মানে টিচার বলে মানুষ, টিচার বলেছিল মানুষ হয় মরণশীল। সেটা শুনে তুমি নিয়ম অ্যাপ্লাই করে যে না, স্যার তো বলেছিল যে রিপোর্টিং ভার্ব পাস্ট থাকলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব থাকে সেটা ইনডাইরেক্ট নারেশন করতে গেলে চেঞ্জ করতে হয়, সেটাও পাস্ট করতে হয়। তাহলে আমি এটা পাস্ট করে দিই। তাহলে কি লিখবো? দ্য টিচার সেইড দ্যাট ম্যান ওয়াজ মর্টাল, শিক্ষক বলেছিলেন যে মানুষ ছিল মরণশীল। ছিল মরণশীল মানে, তার মানে এখন মানুষ কি অমর হয়ে গেছে? না, এখনো তো মরণশীল। তার মানে এটা ইউনিভার্সাল ট্রুথ, মানে আজ থেকে 100, 200, 500 বছর আগেও যা ছিল এখনো তাই থাকবে,
1000 বছর পরে সৃষ্টি যতদিন থাকবে ততদিন এই কথাটা একেবারে সত্য থাকবে, এর কোনো পরিবর্তন হবে না। সেগুলোকে আমরা বলি ইউনিভার্সাল ট্রুথ। কেননা মানুষ চিরকালই মরণশীল। এটা যদি বলি মানুষ মরণশীল ছিল, সেটা হতে পারে না। অর্থাৎ তোমরা টেন্স শেখার সময় শিখেছো যে ইউনিভার্সাল ট্রুথ এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট এই দুটো কোনো অবস্থাতেই প্রেজেন্ট ইনডিফিনিট ছাড়া অন্য কোনো টেন্স হতেই পারে না। কাজেই এই দুটোকে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই রাখতে হবে, কোনো টেন্স অন্য কোনো টেন্সে পরিবর্তন করা যাবে না। তাহলে আমরা কি লিখবো? টিচার বলেছিল যে মানুষ হয় মরণশীল, এটা লিখবো। তাহলে আমরা সেটাই করি। দা টিচার said that man is mortal. আবার দেখো পরেরটা, she said, সে বলেছিল, I get up early in the morning daily, যে আমি প্রত্যেকদিন সকালবেলা উঠি, মানে ডেইলি মানে প্রতিদিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠি। তাহলে প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠা হচ্ছে অভ্যাস। আর একটা কথা আছে ইংরেজিতে, হ্যাবিট ডাইজ হার্ড, অর্থাৎ অভ্যাস মানে যে কয়লায় যায় না ধুলে আর স্বভাব যায় না মরলে। তাহলে যেহেতু অভ্যাস মানে স্বভাব, সেটা কিন্তু মানুষের যে স্বভাব বা অভ্যাস সেটা চেঞ্জ হয় না। যেহেতু চেঞ্জ হয় না, তাই অভ্যাসগত কোনো ঘটনা সেটা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে। সেই কারণে আমরা এখানে এটাকে কি করবো, এটা পাস্ট থাকা সত্ত্বেও এই সেন্টেন্সটাকে পুরোটাকে প্রেজেন্ট ইনডিফিনিটই রেখে দিব। তাহলে she said that, তাহলে এই আইটাকে she, তাহলে সে বলেছিল যে সে ওঠে, তাহলে গেটস আপ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই এর যুক্ত হবে। গেটস আপ আর্লি, সকালে ওঠে, ইন দা মর্নিং, তাড়াতাড়ি ওঠে সকালবেলা, ইন দা মর্নিং। তাহলে চলো যেটুকু আমরা শিখলাম সেটা একবার সাম আপ করি। আমরা শিখলাম যে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয়, তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার সময় টেন্সের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, শুধু কিসের পরিবর্তন হবে না, প্রোনাউনের পরিবর্তন হবে, আর ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সের বেলায়। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স কিন্তু করছি, আমি এখানে লিখে দিই, এটা আমরা আজকে কোন ধরনের সেন্টেন্স করছি না, অ্যাসার্টিভ সেন্টেন্স করছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স কি, সাবজেক্ট দিয়ে শুরু হবে, ফুল স্টপ দিয়ে শেষ হবে, এটাই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আর যখন রিপোর্টিং ভার্ব পাস্ট হবে, তখন কিন্তু রিপোর্টেড স্পিচের যে ভার্বটা থাকবে সেটা অ্যাকর্ডিংলি চেঞ্জ হবে। এটা যা থাকবে সেটা অনুসারে এটা চেঞ্জ হবে। অর্থাৎ কি, সেটা কিভাবে চেঞ্জ হবে পরে দেখাচ্ছি, জাস্ট এইটুকু মনে রাখো যে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে হয়, তাহলে রিপোর্টেড স্পিচের যে ভার্ব সেটার টেন্সের পরিবর্তন হবে। ঠিক আছে, আর তার সাথে সাথে আমরা শিখলাম যে এই যে নিয়মটা শিখলাম এটাই হচ্ছে মুখ্য নিয়ম, এটার উপর বেস করেই আমাদের এত শত নিয়ম আমাদের শিখতে হবে। কিন্তু সেই নিয়মটা প্রযোজ্য হবে না, অ্যাপ্লিকেবল হবে না দুটো ক্ষেত্রে। কোন কোন ক্ষেত্রে, যে না যখন আমার রিপোর্টেড স্পিচ ইউনিভার্সাল ট্রুথ হবে তখন সেটা টেন্সের কোনো পরিবর্তন হবে না কোনো অবস্থাতেই, কেননা আগেই বলেছি যে ইউনিভার্সাল ট্রুথ সবসময় কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, কোনো অবস্থায় সেটা অন্য কোনো টেন্স হয় না। একই রকম ভাবে এই নিয়মটা প্রযোজ্য হবে না এখানেও, কেননা এটা হচ্ছে হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত ঘটনা। অভ্যাসগত ঘটনা বা হ্যাবিচুয়াল ফ্যাক্টও সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, কোনো অবস্থাতে এটা অন্য কোনো টেন্স হয় না, এটা মনে রাখবে। সেই কারণে এই দুটো ক্ষেত্রে আমরা কোনোভাবে টেন্সের কোনো পরিবর্তন করব না, যেমন করিনি রিপোর্টিং ভার্ব ফিউচার এবং প্রেজেন্ট এবং ফিউচার যখন হয় তখন যেরকম আমরা টেন্সের কোনো পরিবর্তন করিনি, একই রকম ভাবে রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়া সত্ত্বেও যদি রিপোর্টেড স্পিচের ভার্বটা বা রিপোর্টেড স্পিচটা যদি বোঝায় ইউনিভার্সাল ট্রুথ অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, তাহলে আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট ন্যারেশন করব তখন কিন্তু এই ভার্বের টেন্সের কোনো রকম পরিবর্তন হবে না। কেন পরিবর্তন হবে না সেটাও কিন্তু আমি বলে দিলাম। তো এবারে তোমরা বোর্ডে আরো 5টি
ডাইরেক্ট ন্যারেশন দেখতে পাচ্ছ, এই 5টি ডাইরেক্ট ন্যারেশনকে আমরা ইনডাইরেক্ট ন্যারেশন পরিণত করব, এবং তার জন্য যে রুলস গুলো দরকার হবে সেই রুলস গুলো আমরা মিনিং অনুসারে নিজেরাই তৈরি করব, এবং রুলসটা কেন হচ্ছে সেটা লজিক্যালি বোঝার চেষ্টা করব। কাজে এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট শুরু হলো, সো প্লিজ বি অ্যাটেন্টিভ। দেখো, নীল বলেছিল আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। তাহলে এই যে বলেছিল, এই ভার্বটার দ্বারাই বোঝানো হচ্ছে যে এই চিঠি লেখার কাজটা অতীতে কোনো একটা, আজকে ধরো 22 তারিখ, আমি 22 তারিখে এই ক্লাসটা নিচ্ছি, বা 22 তারিখে আমরা আজকের ডেটটাকে ধরছি, তাহলে ধরে নাও নীল এই চিঠি লেখার কাজটা 20 তারিখে করেছে, তাহলে 20 তারিখে করলে তাহলে অতীতে করেছে চিঠি লেখার কাজটা, সেই জন্য আজকে বলা হচ্ছে নীল বলেছিল আই রাইট আ লেটার। তাহলে আই রাইট আ লেটার এই কথাটা নীলের, এবং যেদিন সে চিঠি লেখে সেদিনের কথা, সেটা আজকে সেইট বলা হচ্ছে। তার মানে যখন এটা পাস্ট হচ্ছে, তখন এটাকে পাস্ট করতে হবে, তবেই আমাদের অর্থটা বা মিনিংটা সামঞ্জস্যপূর্ণ হবে। তার মানে আমি যদি বাংলায় এটাকে ইনডাইরেক্ট ন্যারেশন করি, তাহলে আমরা কি লিখবো? নীল বলেছিল যে সে একটা চিঠি লিখেছিল। কারণ এটা বলেছিল, আমি যদি বলি নীল বলেছিল যে সে একটা চিঠি লেখে, যেমন আছে তেমনই রাখলাম, তাহলে কি হবে? নীল বলেছিল মানে দুদিন আগে বলেছিল সে একটা চিঠি লেখে, তার মানে আমি যখন এটাকে অন্য কাউকে বলতে যাব, সেটা তো আজকে বলছি, তার মানে বোঝাবে যে একদিকে বলা হলো বলেছিল মানে অতীতে, কিন্তু চিঠি লিখছে আজকে, তাহলে মিনিংটা অসামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। সেই জন্য মিনিংটাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য আমরা কি করলাম? এই ভার্বের সাথে এই ভার্বটার মিল দেখে আমরা ইনডাইরেক্ট ন্যারেশনে মানে নিয়মটাকে তৈরি করলাম। তাহলে কি বলবো? নীল বলেছিল যে সে লিখেছিল একটা লেটার। তাহলে নীল সেড, ইনভার্ট কমা উঠে গিয়ে বলেছিল যে, তাই দ্যাট আসবে, আর আইটাকে নীল তাই হি লিখবো। তাহলে সে লিখেছিল, হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। তাহলে দেখো, এই টেন্সের সাথে এই টেন্সের একটা মিল থাকলো, তাহলে একদম সামঞ্জস্যপূর্ণ হয়ে গেল। তার মানে আমরা এখানে শিখলাম যে আমার সাবজেক্ট ভার্বের ফার্স্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, চেঞ্জ হয়ে কি হবে? সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে? এইবার এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা সবাই বলে যে তোমার ডাইরেক্ট ন্যারেশনে যদি তোমার পাস্ট ইনডিফিনিট থাকে, তাহলে ইনডাইরেক্ট ন্যারেশন করতে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হয়। কিন্তু কেন করতে হয়, সেই উত্তরটা তোমরা শুধুমাত্র আমার কাছে আজকে জেনে নাও। আমি যতদূর আমি এটা নিয়ে চর্চা করেছি, অনেক বই পড়েছি, অনেক ভিডিও দেখেছি, কোথাও কিন্তু এর কারণটা তোমাদের কেউই বলেনি, সম্ভবত আমি যেটা জানি। তবে আজকে ফার্স্ট টাইম তোমরা এই কারণটা জেনে নাও যে কেন পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট ন্যারেশনে পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা দেখো, নীল সেড টু মি, নীল আমাকে বলেছিল, আই রোট আ লেটার, আমি একটা চিঠি লিখেছিলাম। তাহলে ধরে নাও এই চিঠি লেখার কাজটা 15 তারিখে হয়েছিল। ঠিক আছে? 15 তারিখে এই চিঠি লেখার কাজটা হয়েছিল। এইবার তুমি আর নীল এই কথাটাকে, এই চিঠি লেখার কথাটাকে বললো, নীল আমাকে বলল, সেই বলার ডেটটা হচ্ছে, এই সেই বলার ডেটটা হচ্ছে ধরে নাও 16 তারিখ বা 17 তারিখ, আমি ধরলাম 17-12-তে আমাকে এই কথাটা বললো, চিঠি লেখার কথাটা। তাহলে কি হলো? ভালো করে টাইম সিকোয়েন্সটা বোঝো, তাহলে কিন্তু বুঝতে পারবে। নীল আসলে চিঠিটা লিখেছিল 15 তারিখে, সেই জন্য যখন আমাকে 17 তারিখে বললো, সেই জন্য নীল বলেছিল যে 17 তারিখের সাপেক্ষে চিঠি লেখার কাজটা অতীত হয়ে গেছে, কারণ 15 তারিখে লিখেছে, সেই জন্য এটা পাস্ট হয়ে গেল, আই রোট আ লেটার। এটা কিন্তু নীলের কথা, মানে নীলই পাস্টে বলেছে, পাস্টে লিখেছে, এটা বলেছে। এবার আমি কি করলাম? চিঠিটা লেখা হয়েছে 15 তারিখে, নীল আমাকে বললো 17 তারিখে, আর আমি থার্ড পার্সন কাউকে বললাম, সেটা কত? 22 তারিখে, মানে আজকে আমি অন্য কাউকে গিয়ে বলবো। তাহলে প্রথম কথা হচ্ছে 17 তারিখের সাপেক্ষে এটা পাস্ট, আর 22 তারিখের সাপেক্ষেও চিঠি লেখার কাজটা কিন্তু হচ্ছে পাস্ট। কিন্তু 17 তারিখের সাপেক্ষে যতটুকু পাস্ট, 22 তারিখের সাপেক্ষে কিন্তু তার চেয়ে আরো বেশি পাস্ট। তার মানে অতীতে যদি দুটো পাস্ট হয়,
তাহলে যেটা বেশি পাস্ট, বেশি অতীতে হয়, তোমরা সেটা জানো, সেটা পাস্ট পারফেক্ট হয়। আর যেটা কম অতীতে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয়। তাহলে নীল যে কথাটা বললো সেটা শুধুমাত্র পাস্ট, সেই জন্য এটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম। আর আমি যখন নীলের কথাটা শুনে অন্য কাউকে বলবো, দুদিন পরে বলবো তো, তাহলে সেটা কিন্তু ওই দুদিন পরে যখন বলছি সেই সময়ের সাপেক্ষে এই চিঠি লেখার কাজটা আরো বেশি পাস্টে চলে গেল। তাহলে পাস্টেরও পাস্টে গেল, আর পাস্টের পাস্ট বেশি পাস্ট হলে সেটা পাস্ট পারফেক্ট হয়। সেই কারণে যদি তোমার রিপোর্টেড স্পিচ বা ইনডাইরেক্ট নারেশনে যদি পাস্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম থাকে, তাহলে ডাইরেক্ট নারেশনে যদি এটা থাকে, তাহলে ইনডাইরেক্ট নারেশনে করার সময় আমরা সেটা কি করি, পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত করি। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কেন তোমার ডাইরেক্ট নারেশনে পাস্ট ইনডিফিনিট থাকলে ইনডাইরেক্ট নারেশনে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে নীল সেই টু থেকে টোল্ড হবে। তাহলে এটা আরেকটা নিয়ম। কেন হচ্ছে এটা? এখানে মনে রাখবে যে সেইডের যদি কোনো অবজেক্ট থাকে, অর্থাৎ নীল কার উদ্দেশ্যে বলছে, যদি শ্রোতা কেউ থাকে, কেউ শুনছে এমন কেউ থাকে, তাহলে সেই সবসময় টোল্ড হয়। আর এখানে দেখো নীল শুধু বলছে, কে শুনছে সেটা নেই, তখন সেইড শুধু সেইডই থাকে, এটা মনে রাখবে। তাহলে নীল টোল্ড মি, আমাকে বলেছিল যে, এই জন্য দ্যাট হলো যে, সে লিখেছিল। তাহলে হি হ্যাড রিটেন, পাস্ট পারফেক্ট হবে, হি হ্যাড রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। তাহলে আমরা মনে রাখবো সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম মানে সিম্পল পাস্ট, চেঞ্জ হয়ে কি হয় পাস্ট পারফেক্ট, মানে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এটুকু মনে রাখবে। এরপর দেখো, নীল সেড টু মি, নীল আমাকে বলেছিল, আই এম রাইটিং আ লেটার টু ইউ টুডে। টুডে মানে ধরো 15 তারিখ, 15 তারিখে নীল এই কথাটা আমাকে বলছে, আই এম রাইটিং এ লেটার টু ইউ টুডে। তাহলে এটা 15 তারিখের ঘটনা, আর আমি বলছি কবে, 22 তারিখে, মানে আজকে বলছি। তাহলে আজকের সাপেক্ষে তো এটা পাস্ট হয়ে গেছে। তাহলে আমি কি বলবো, নীল আমাকে বলেছিল যে সে লিখছিল একটা চিঠি, কাকে, আমাকে লিখছিল। ইউ মানে তোকে বা তোমাকে লিখছি, তোমাকেটা কি, আমাকে, যেহেতু বলছে আমাকে। আবার বুঝো ভালো করে, নীল আমাকে বলেছিল আমি একটা চিঠি লিখছি তোকে আজকে। তাহলে আমি এটা শুনে অন্য কাউকে বলবো কি, নীল আমাকে বলেছিল যে সে একটা চিঠি লিখছিল আমাকে ওই দিন। কারণ টুডে যদি বলি তাহলে কি হবে, তাহলে আজকে হবে। তাহলে লিখছিল আজকে, আজকে না তো, সেটা কবে, ও লিখেছে হচ্ছে 15 তারিখে, আর আমি বলছি কবে, আমি বলছি 22 তারিখে। তাহলে টুডে বললে তো 22 তারিখ বোঝাবে, তুমি 22 তারিখ না, তোর তো 15 তারিখে লিখেছে। সেই জন্য টুডে থাকলে কি, মানে টুডে মানে আজকে, আমি বলবো ওই দিন বা সেদিন, মানে দ্যাট ডে, সেই জন্য টুডে দ্যাট ডে হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে টুডে থাকলে কেন দ্যাট ডে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি লিখবো, নীল টোল্ড মি দ্যাট, নীল আমাকে বলেছিল যে সে লিখছিল, হি ওয়াজ রাইটিং, ছিল আমি লিখছি হয়ে গেল সে লিখছিল, তার মানে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, এটা মনে রাখবে। তাহলে এম থাকলে ওয়াজ হবে, এম ইজ আর ওয়াজ ওয়ার হবে। হি ওয়াজ রাইটিং আ লেটার টু, কাকে লিখছিল, আমাকে, টু মি, ইউটা হয়ে গেল মি, টুডেটা হবে দ্যাট ডে মানে ওই দিন। এরপরে দেখো, নীল সেড টু মি আই ওয়াজ রাইটিং এ লেটার ইয়েস্টারডে। এইবার কি হবে, নীল বলেছিল আমি একটা চিঠি তোকে লিখছিলাম গতকাল। তাহলে ধরো এইটা 15 তারিখে চিঠিটা লিখেছিল, তাহলে আমাকে 16 তারিখে বলেছে, গতকাল যেহেতু, তাহলে আমাকে বলার কাজটা কবে হয়েছে, 16/12 হয়েছে। বলার কাজটা 16/12, মানে 15 তারিখে লিখছে, 15 তারিখে লিখছিল, আমাকে বলছে 16 তারিখে, সেই জন্য বলছে আই ওয়াজ রাইটিং এ লেটার ইয়েস্টারডে, মানে আগের দিন লিখছে, পরের দিন আমাকে বলছে। এইবার আমি যখন এই কথাটা বলবো, তখন ধরে নিব আমি একদিন, তারও একদিন পরে অন্য কাউকে গিয়ে কথাটা বলছি। তাহলে আমি যখন বলছি সেটা আরো সামনে গিয়ে বলছি, মানে আমার সাপেক্ষে এটা আরো পাস্ট চলে গেল। তার মানে এটা আছে সাবজেক্ট অক্সিলারি ভার্ব, ভার্বের সাথে আইএনজি মানে পাস্ট কন্টিনিউয়াস,
চেঞ্জ হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, কেননা পাস্ট কন্টিনিউয়াসের অতীত হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে নীল সেইটা হয়ে যাবে টোল্ড মি, আমাকে বলেছিল যে দ্যাট, আইটা হয়ে যাবে হি, সে। তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন রাইটিং, তারপরে যা আছে তাই, আর লেটার। তাহলে সে আমাকে একটা চিঠি লিখছিল গতকাল আছে, তাহলে আমি যদি এখানে গতকাল লিখি, আমি বলছি কবে, আবার বলছি আমি ধরো 16 তারিখে, মানে ও চিঠি লেখার কাজটা করেছে 15 তারিখে, আমাকে বলেছে নীল, আমাকে বলেছে 16 তারিখে, আর আমি বলছি অন্য কাউকে 22 তারিখে। এখন আমি যদি বলি গতকাল, তাহলে কি বুঝাবে, গতকাল মানে আজকে 22 তারিখ, তাহলে 21 তারিখে, তাহলে 21 তারিখের ঘটনা বুঝাবে, কিন্তু ঘটনা 21 তারিখে না, ঘটনা কিন্তু 15 তারিখের। ঠিক আছে, তাহলে তার মানে কি আমরা এই ইয়েস্টারডে লিখতে পারবো না, তাহলে কি লিখবো, ইয়েস্টারডের পরিবর্তে লিখবো যে দ্য প্রিভিয়াস ডে, মানে ওই আগের দিন লিখেছিল, সেই জন্য ইয়েস্টারডে চেঞ্জ হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। প্রিভিয়াস ডে। এবার দেখো 5 নাম্বার, নীল সেইড আই শ্যাল রাইট আ লেটার টুমরো, আমি আগামীকাল একটা চিঠি লিখব। এই কথাটা কবে, আবার 15 তারিখে নীল আমাকে এই কথাটা বলেছে, আর আমি আবার আগের মতো 22 তারিখে আবার আমি কি করছি, 22 তারিখে নীলের বলা কথা আমি থার্ড পারসন অন্য কাউকে গিয়ে বলবো। তাহলে আমি বলবো নীল সেইড, এখানে শোনার কেউ নাই, এই সেইডই হবে। নীল বলেছিল যে সে, আমি লিখবো, তাহলে সে লিখতো, তাহলে হবে হি উড। অর্থাৎ তোমরা মনে রাখবে যে শ্যাল এবং উইল দুটো চেঞ্জ হয়ে কিন্তু উড হয়। অনেকের মনে ভ্রান্ত ধারণা আছে যে শ্যাল চেঞ্জ হয়ে শুড হয়, শ্যালের পাস্ট কখনোই শুড না, শুড আলাদা একটা মডেল যার সাথে শ্যালের কোনো সম্পর্কই নেই। শ্যাল এবং উইল দুটোরই পাস্ট হচ্ছে উড। ঠিক আছে, সে লিখতো আ লেটার, তাহলে সে লিখতো একটা চিঠি, যদি বলি আগামীকাল, তাহলে আমি বলছি কবে, 22 তারিখে, তাহলে আগামীকাল মানে তাহলে 23 তারিখে হবে, কিন্তু ও 15 তারিখে কথাটা বললো যে আগামীকাল আমি একটা চিঠি লিখবো, তার মানে 16 তারিখও লিখবে। কিন্তু আমি যদি 22 তারিখে সেই কথাটাকে বলি আগামীকাল, তাহলে সেটা 23 তারিখ হয়ে যাবে, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আর টুমরো রাখা যাবে না। বুঝতে পেরেছো? তাহলে টুমরো না হয়ে কি হবে, আমি তাহলে বলি যে নীল বলেছিল যে সে একটা চিঠি লিখবে পরের দিন, আমি পরের দিন বললাম, তাহলে হয়ে যায়, তাহলে দা নেক্সট ডে। সেই জন্য টুমরো চেঞ্জ হয়ে কি হয়, দা নেক্সট ডে হয়। তো এইটা আজকে যেটুকু আমি আলোচনা করলাম, এখানে 5টা সেন্টেন্স, আরো 4-5টা সেন্টেন্স হবে, এটাই হচ্ছে আসলে ন্যারেশনের নিউক্লিয়াস। এইটুক যদি তোমরা লজিক্যালি বুঝতে পারো, তাহলে 70% ন্যারেশন তোমাদের হয়ে গেল। এবারে বোর্ডে তোমরা আরো 5টি সেন্টেন্স দেখতে পাচ্ছ, তো দেখো কি করে এগুলোর ন্যারেশন চেঞ্জ করতে হয়। তা নীল সেইড, নীল বলেছিল আই হ্যাভ রিটেন আ লেটার, তাহলে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তাহলে চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট টেন্স। কেন পাস্ট হয় এর আগে তোমরা শিখেছো। তাহলে নীল সেইড দ্যাট, নীল বলেছিল যে, এটা পাস্ট, এটাও পাস্ট হবে। হ্যাঁ, নীল বলেছিল যে, সে লিখেছিল, তাহলে হি হ্যাড রিটেন আ লেটার। তবু একটু বলে দিই, শোনো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কাজটা জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, তাহলে কিছুক্ষণ মানে এটা যখন নীল বললো, বলার কিছুক্ষণ আগে কাজটা হয়েছে, তাহলে নীলের বলার পরিপ্রেক্ষিতে কাজটা কিছুটা পাস্টে ছিল। এবার নীলের কথা শুনে আমি 2 দিন পরে সেই কথাটাকে বলছি, তাহলে আমি যখন বলছি তার পরিপ্রেক্ষিতে কাজটা আরো বেশি পাস্টে চলে গেল, তাহলে পাস্টেরও পাস্ট, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়।
ঠিক আছে? যদি বুঝতে না পারো মনে রাখবে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হয়। আচ্ছা, এবার 2 নাম্বার দেখো, নীল বলল আই হ্যাড রিটেন আ লেটার। নীল বলেছিল যে আমি একটা চিঠি লিখেছিলাম। এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। মনে রাখবে পাস্ট পারফেক্ট টেন্স দা আলটিমেট পাস্ট। ওর চেয়ে পাস্টে আর যাওয়া যায় না। ধরো আমি পিছাচ্ছি, তো পিছাতে একটা তো লিমিট আছে। দেয়ালে পিঠ থেকে গেছে আর পিছাতে পারবো না। এই যে দেয়ালে পিঠ থেকে যাওয়া, অতীতে যেতে যেতে আমি আর অতীতে যেতে পারবো না। আলটিমেট পাস্ট, দ্যাট ইজ দ্য পাস্ট পারফেক্ট। তাই পাস্ট পারফেক্ট যদি থাকে তার কোনো চেঞ্জ হয় না। তাহলে নীল সেইড, নীল বলেছিল যে, তাই ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। সে লিখেছিল হি হ্যাড রিটেন আ লেটার। তারপর দেখো নীল সেইড আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। যে কারণে এটা কি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। তাহলে কি হবে? নীল সেইড দ্যাট, আইটা কি হবে? নীল তার মানে হি, সে, নীল বলেছিল যে সে হ্যাড বিন সাফারিং, সে ভুগছিল কিসে? জ্বরে। হি হ্যাড বিন সাফারিং ফ্রম ফিভার, কয়দিন ধরে? ফর 3 days। তারপরে দেখো নীল সেইড আই ক্যান ডু ইট। নীল বলেছিল আমি এটা করতে পারি। তাহলে তুমি তো যেই কথাটা, নীলের কথাটা তুমি 3 দিন বা 5 দিন পরে বলছো, তাহলে তোমার বলার পরিপ্রেক্ষিতে যেই সময় তুমি বলছো তার সেটার তুলনায় আই ক্যান ডু ইট এই কথাটা পাস্ট হয়ে গেছে, অতীত হয়ে গেছে। তাহলে সেটা তোমাকে অতীতে বলতে হবে। সেই জন্য তুমি বলবে নীল বলেছিল যে সে এটা করতে পারত, সেই জন্য ক্যানটা কুড হয়ে যাবে। তাহলে নীল সেইড দ্যাট হি ক্যান হয়ে গেল কুড ডু ইট। একই রকম ভাবে এটা হবে নীল সেইড দ্যাট হি, মেয়েটা মাইট হয়ে যাবে, সেটা করতে পারত, মাইট ডু ইট। ইট কিন্তু চেঞ্জ হয় না, ইটই থাকে। তাহলে এই ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। এইবার আমি যেই নিয়মগুলো শিখলাম, মানে টেন্সের যে চেঞ্জটা আমরা শিখলাম, সেই নিয়মটাকে আমি একটা ছকের আকারে, টেবিলের আকারে আমি এই বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা চাইলে সেটাকে খাতায় টুকে রাখতে পারো। তবে মুখস্থ না করার চেয়ে তোমরা বুঝে বুঝে মুখস্থ করো, বাট আগে বোঝো যে কেন চেঞ্জটা হচ্ছে, তারপরে সেটা মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে? তাহলে এবারে দেখো, আমরা এতক্ষণ ধরে যে নিয়মগুলো শিখলাম লজিক্যালি, সেই নিয়মগুলোকে একটা ছকের আকারে আমরা এখানে লিখেছি। কি না, এটা হচ্ছে ডাইরেক্ট, এই বাম পাশের কথা ডাইরেক্ট ন্যারেশন, আর ডান পাশে হচ্ছে ইনডাইরেক্ট। অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তার মানে সাবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম, অবজেক্ট, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে ইনডাইরেক্টে সেটা পাস্ট ইনডেফিনিট হবে, সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম, অবজেক্ট। তাহলে চেঞ্জ কতটুকু? না, এটা ফার্স্ট ফর্ম থাকলে সেকেন্ড ফর্ম হবে, এইটুকু শুধু চেঞ্জ। তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট এম ইজ আর, ভার্ব যোগ আইএনজি, অবজেক্ট বা আদার্স, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস এর গঠন। পাস্ট কন্টিনিউয়াস, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ যেখানেই দেখবে এম ইজ আর, সেখানেই আমরা লিখবো ওয়াজ ওয়ার। এইটুকু শুধু মনে রাখবে যে এম ইজ আর থাকলে আমাদের ওয়াজ ওয়ার দিতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ভার্বের সেকেন্ড ফর্ম দিতে হবে। ঠিক আছে? তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট হ্যাজ হ্যাভ, ভার্বের থার্ড ফর্ম, তারপরে আদার্স। পাস্ট চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট হবে পাস্ট পারফেক্ট, সাবজেক্ট হ্যাড, ভার্বের থার্ড ফর্ম, আদার্স। তার মানে এখানে দেখো ছোট্ট একটা চেঞ্জ, জাস্ট অক্সিলিয়ারি ভার্ব হ্যাজ হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকবে, সেটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্টে শুধু হ্যাড হবে। হ্যাজ থাকলেও হ্যাড হবে, হ্যাভ থাকলেও সেটা হ্যাড হবে। জাস্ট এইটুকু মনে রাখতে হবে। আর 4 নাম্বার হচ্ছে
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন, ভার্ব যোগ আইএনজি আদার্স। এখানেও দেখো এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে হ্যাজ হ্যাভ চেঞ্জ হয়ে যাবে হ্যাড। এখানে দেখো পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আদার্স, চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হবে, সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম আদার্স। আর পাস্ট কন্টিনিউয়াস এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, পাস্ট এই জন্য ট্রিপল স্টার দিয়েছি। পাস্ট কন্টিনিউয়াস মানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়াজ ওয়্যার, মানে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়্যার, ভার্ব যোগ আইএনজি আদার্স। আর চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এটাও কন্টিনিউয়াস ওটাও কন্টিনিউয়াস, সেই জন্য আইএনজি ভার্বটা কিন্তু চেঞ্জ হবে না, এখানেও আইএনজি এখানেও আইএনজি। জাস্ট ওয়াজ ওয়্যার থাকলে হ্যাড বিন হবে, সেটা কন্টিনিউয়াস টেন্স হোক আর সিম্পল পাস্ট টেন্সেও কিন্তু ওয়াজ ওয়্যার হতে পারে। যেখানেই তোমরা দেখবে ওয়াজ বা ওয়্যার আছে ডাইরেক্ট ন্যারেশনে, সেটা ইনডাইরেক্ট ন্যারেশনে হ্যাড বিন করবে, আর কোনো চেঞ্জ করবে না। মেইন ভার্ব কে আনটাচড রাখবে, অথবা শুধু ওয়াজ ওয়্যার যদি থাকে সেটাকে শুধু হ্যাড বিন করবে, ঠিক আছে। আর 7 নম্বরে রয়েছে পাস্ট পারফেক্ট, তার মানে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম আদার্স। পাস্ট পারফেক্ট আমি বলেছি আলটিমেট পাস্ট, সেই জন্য সেটা পাস্ট পারফেক্ট থাকলে ইনডাইরেক্ট, ডাইরেক্টে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে ইনডাইরেক্টও পাস্ট পারফেক্ট হবে। একই রকম ভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে আলটিমেট, সেটা চেঞ্জ হয় না, সেটা যদি ডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে ইনডাইরেক্টও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। আর কয়টা মডেল থাকলো আমি মুখে মুখে বলছি, তোমরা মনে রাখো। সেটা হচ্ছে শ্যাল বা উইল, ফিউচার ইনডিফিনিট টেন্স ইউজ হয় তোমরা জানো। শ্যাল উইল দুটোই চেঞ্জ হয়ে ইনডাইরেক্ট ন্যারেশনে হবে উড, WOULD, ঠিক আছে। ক্যান চেঞ্জ হয়ে হবে কুড, মে চেঞ্জ হয়ে হবে মাইট, আর শুড চেঞ্জ হয়ে শুডই হয়, চেঞ্জ হয় না শুড, ঠিক আছে। মাস্ট চেঞ্জ হয়ে মাস্ট অথবা হ্যাড টু হবে, ঠিক আছে। এই তো হচ্ছে মডেল, অট টু যদি থাকে অট টুই হবে। আর কিছু চেঞ্জ আছে যেগুলো আমি অলরেডি দেখালাম, যে টুডে থাকলে দ্যাট ডে হয়, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, দিস থাকলে দ্যাট হয়, নাও থাকলে দেন হয়, তারপরে হচ্ছে দ্য লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হয়, দ্য নেক্সট ডে থাকলে দ্য ফলোইং ডে হয়। এরকম কিছু চেঞ্জ সব বই তোমরা এগুলো পেয়ে যাবে। আর এটা কেন চেঞ্জ হয় সেটা বোঝাটা ছিল মুখ্য ব্যাপার, সেটা তোমাদের আমি বুঝিয়ে দিয়েছি। এবার তোমরা যে কোনো বই থেকে সেটা লিখে নিতে পারবে আশা করি। আর একটা জিনিস শুধু একটু বাকি রয়ে গেল, ধরো সেটা একটু আমি দেখাই দিই ব্যাপারটা, তাহলে একদম শেষ হয়ে যাবে। দেখো একটু ব্যাপারটা দেখো, জাস্ট 2 মিনিট লাগবে। He said, comma, ইনভার্ট করার মধ্যে I was ill, সে বলেছিল আমি অসুস্থ ছিলাম। তাহলে এটা কোন টেন্স বলতো? এটা হচ্ছে সাবজেক্ট, এটা ভার্বের কোন ফর্ম? ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে আদার্স আছে। তা সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম আদার্স, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের ইনডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ হয়ে যেন কি হয়? পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়। তাহলে আমরা পাস্ট পারফেক্টে করি, হি সেড, সে বলেছিল যে সে ছিল অসুস্থ, তাহলে হি। এইবার দেখো সাবজেক্ট দিলাম, পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট হ্যাড ভার্বের থার্ড ফর্ম, তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব আসলে হ্যাড, এইবার ভার্বের থার্ড ফর্ম। তা ওয়াজের থার্ড ফর্ম কি? ওয়াজের থার্ড ফর্ম হচ্ছে বিন, ঠিক আছে। এম ইজ আর হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়াজ আর হচ্ছে সেকেন্ড ফর্ম, আর বিন হচ্ছে BEEN, বিন হচ্ছে থার্ড ফর্ম। তাই ওয়াজ হচ্ছে মেইন ভার্ব এখানে, এটা ওয়াজ কিন্তু অক্সিলারি ভার্ব নয়, মেইন ভার্ব। তাই মেইন ভার্বের থার্ড ফর্ম হচ্ছে বিন। তাহলে সেই কারণে কিন্তু আমরা কি বলি? ওয়াজ বা ওয়ার চেঞ্জ হয়ে হ্যাড বিন হয়, হি হ্যাড বিন ইল। এখানে বিন ভার্বটা কিন্তু অক্সিলারি ভার্ব নয়, এটা মেইন ভার্ব। হ্যাঁ, একই রকম ভাবে এই ওয়াজ ভার্ব যেটা আছে এটাও কিন্তু মেইন ভার্ব আমাদের। তা মেইন ভার্ব হিসেবেই থাকুক আর অক্সিলারি ভার্ব হিসেবেই থাকুক, ওয়াজ ওয়্যার সেন্টেন্সের যেখানেই তুমি দেখবে সেখানে তুমি চোখ বুঝে কি করবে না, ইনডাইরেক্ট ন্যারেশনে হ্যাড বিন লিখবে। তো আজকে এইটুকুই, এখানেই শেষ করলাম।
থ্যাংক ইউ, ভালো থেকো।